সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আন্তর্জাতিকের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন, অর্থনৈতিক সংগঠন এবং আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন চারটা বিষয় সম্পর্কে আমরা আজকে পড়ব। তো এই বিষয়গুলি আমরা একটু পয়েন্ট আউট করে নিই। আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন, 2 আঞ্চলিক রাজনৈতিক সংগঠন, 3 আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা। এই চারটা অংশ বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিসিএসে আপনার 2 থেকে 3টা করে কোশ্চিন এখান থেকে আসবে। কোনো বার 5 থেকে 6টা পর্যন্ত কোশ্চিনও এসেছে। এবং এই চ্যাপ্টারটা শুধু বিসিএস নয়, বিসিএস প্লাস ব্যাংক, যারা বিসিএস এবং ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য এই অংশটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিসিএসে যে রিটেন পরীক্ষা, রিটেন পরীক্ষাতে আমাদের এখান থেকে 15 মার্কসের কোশ্চেন থাকে। সুতরাং বিসিএসের প্রিলি, রিটেন এবং ব্যাংকের আপনার প্রিলি হয় এবং যে রিটেন পরীক্ষা সেখানেও আপনার এইটা সম্পর্কিত কোশ্চেনগুলি থাকবে। এবং এই প্রশ্ন উত্তরগুলি আপনার প্রতিনিয়ত চেঞ্জ হয়, যে আমি আজকে যেটা পড়াইলাম আগামীকালকে দেখবেন সেটা আবার চেঞ্জ হয়ে গেছে। এটা একেবারে কনস্ট্রাক্ট নয়। সুতরাং আপনাকে আমি ফরম্যাটটা ধরিয়ে দিচ্ছি, এর সঙ্গে আপনি কিছু মাংস দিবেন, অর্থাৎ দেহটা আমি ঠিক করে দিচ্ছি, তার সঙ্গে আপনার যে মাংসটা প্রয়োজন আপনি ইচ্ছা মতন সেখানে ইনফরমেশন দিয়ে সেটাকে আপনি সাজাবেন। তো আমরা শুরু করি। আমাদের প্রথমে রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন। তো আমাদের এই অল্প সময়ের মধ্যে সবগুলা পড়াইতে পারবো না, আপনাদের আমি জাস্ট ধরিয়ে দিব যে এই বিষয়গুলি আমাদের পড়তে হবে। আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন। আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠনের মধ্যে প্রথমেই আমরা বলতে পারি কমনওয়েলথ। একাধিকবার বিসিএসে কোশ্চিন এসেছে। কমনওয়েলথ, এটাকে পুরা মিনিংটা কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ অফ নেশনস। এই কমনওয়েলথ সম্পর্কে একটু জানবেন যে আগে ব্রিটিশদের সূর্য অস্ত যেত না, তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে উপনিবেশ স্থাপন করেছিল। প্রায় পৃথিবীর 73টি রাষ্ট্রের উপরে এই ব্রিটিশদের উপনিবেশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশরা চিন্তা করলো যে আমাদের যে সমস্ত রাষ্ট্রগুলির উপরে আমাদের কর্তৃত্ব রয়েছে ওই সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে আমরা একটা ফোরাম বা একটা সংগঠন তৈরি করতে পারি। আবার প্রথম বিশ্বযুদ্ধের পরেও তারা কিছু কিছু রাষ্ট্রকে তারা ছেড়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করে। এটা তো প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে ব্রিটিশদের যে চিন্তা চেতনার পরিবর্তন, যে তাদের যে সমস্ত উপনিবেশিক রাষ্ট্রগুলি রয়েছে সেই সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে তারা একটা সংগঠন গড়ে তুলবে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রিটিশদের শক্তি কমে যেতে লাগলো, ব্রিটিশরা রাষ্ট্রগুলি একের পর এক ছেড়ে দিতে লাগলো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক রাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো। তখন ব্রিটিশরা ওই যে আগে যে সংগঠনটা গড়ে তুলেছিল, যে তাদের কর্তৃত্বে যে রাষ্ট্রগুলি রয়েছে তাদেরকে নিয়ে সংগঠন, পরবর্তীতে চিন্তা করলো যে সমস্ত রাষ্ট্রগুলি ব্রিটিশদের উপনিবেশে ছিল এবং স্বাধীনতা লাভ করেছে ওই সকল রাষ্ট্রগুলি নিয়ে তাদের একটা সংগঠন গড়ে তোলা, যার নাম হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস।
তাহলে মূল কথাটা কি আসলো, যে ব্রিটিশ উপনিবেশে যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল পরবর্তীতে স্বাধীনতা লাভ করেছে, সেই সকল রাষ্ট্রগুলি নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট হচ্ছে কমনওয়েলথ। তো এই কমনওয়েলথ গঠনের ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকভাবে আসি যে কখন থেকে এই কমনওয়েলথটা গঠিত হলো, প্রথমত 1926 সালে লন্ডনে ইম্পেরিয়াল সম্মেলন হয়েছিল। ইম্পেরিয়াল সম্মেলন, এটা লন্ডন, ব্রিটেন। লন্ডনের ব্রিটেনে 1926 সালে ইম্পেরিয়াল সম্মেলন হলো। এই সম্মেলনে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমরা ব্রিটিশ কমনওয়েলথ গঠন করব। ওই সময় গঠিত হলো না, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো। এই ইম্পেরিয়াল সম্মেলনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে 1931 সালে তারা গঠন করলো ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস 1931 সালে তাদের এটা গঠিত হলো। তখন তাদের অধীনে যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে, পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন রাষ্ট্রগুলি স্বাধীন হয়ে গেল, তখন তারা বলল যে আমাদের নামটা পরিবর্তন করতে হবে। আমরা তো আর এখন ব্রিটিশদের অধীনে নেই, আমরা তো ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছি, সুতরাং ব্রিটিশ শব্দটি আমাদের স্বাধীন রাষ্ট্রের সঙ্গে এটা মানায় না। তখন 1949 সালে তারা গঠন করলো কমনওয়েলথ অফ নেশনস। দেখেন যে এই ব্রিটিশ শব্দটি 1949 সালে এসে এটা বাদ দিয়ে দিল। তো 1949 সালে কমনওয়েলথ অফ নেশনস। এখন যদি পরীক্ষাতে কোশ্চিন হয় যে কমনওয়েলথ কত সালে গঠিত হয়েছিল, তাহলে উত্তর হবে 1949 সালে। তার কারণ যে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে দিয়েছে এখান থেকে মূলত যাত্রাটা শুরু হয়েছে। আর যদি কোশ্চিন করে যে কোন সম্মেলনের মাধ্যমে কমনওয়েলথ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, ইম্পেরিয়াল সম্মেলন। আর কত সালে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস গঠিত হয়েছিল, 1931 সালে। আর শুধুমাত্র কমনওয়েলথ অফ নেশনস গঠিত হয়েছিল 1949 সালে। কিংবা শুধুমাত্র যদি বলে যে কমনওয়েলথ কত সালে গঠিত হয়েছিল, সেক্ষেত্রে উত্তর হবে 49 সালে। তো বিসিএস এর কোশ্চেনগুলি খুব সহজ, কিন্তু একটু প্যাচ লাগানো থাকে, আমি আগেই বলেছিলাম। তো আপনারা খেয়াল করবেন যে ব্রিটিশ শব্দটি আছে কি না। তো ব্রিটিশ শব্দটি থাকলে আপনারা অবশ্যই 1931 সাল দিবেন। এর সদর দপ্তর আপনারা সবাই জানেন, এটা মালবোরা হাউস। মালবোরা হাউস, লন্ডন, ব্রিটেন। এর যে মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট, স্কটল্যান্ড জ্যানেট। এই প্যাট্রিসিয়া তিনি হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র এবং ব্রিটেন, এটা দ্বৈত নাগরিকত্ব। ডোমিনিকান প্রজাতন্ত্রে এই প্যাট্রিসিয়া জন্মগ্রহণ করেছিলেন, পরবর্তীতে তিনি ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেন এবং এরপরে তিনি এই কমনওয়েলথ অফ নেশনসের তিনি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। কমনওয়েলথের বর্তমানে সদস্য সংখ্যা, এইটা চাকরির পরীক্ষাতে কয়েকবার আসছে। সদস্য 54, আগে ছিল 53, কিন্তু গত বছরে আবার এই সদস্য সংখ্যাটা বেড়ে হয়েছে 54। সর্বশেষ যোগদানকৃত সদস্য হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ আগেও সদস্য ছিল, মাঝখানে বের হয়ে গিয়েছিল, আবার যোগদান করেছিল, আবার বের হয়ে গিয়েছিল, আবার যোগদান করেছে 2020 সালে। তো 2020 সাল থেকে এর সদস্য হচ্ছে 54। এখন এই যাদের কাছে পুরাতন বই রয়েছে 20 সালের আগে, তাদের কাছে দেখবেন 53 রয়েছে, আর লেটেস্ট ইনফরমেশন হচ্ছে 54। এই 54টি সদস্যের মধ্যে আপনাদের কাছে আমার ছোট্ট একটা কোশ্চিন, আপনারা দেখেন অ্যান্সার করতে পারেন কিনা। আমাদের এশিয়া মহাদেশের কতটি রাষ্ট্র কমনওয়েলথ অফ নেশনসের সদস্য? আমি আবার বলছি, এশিয়া মহাদেশের কতটি রাষ্ট্র কমনওয়েলথ অফ নেশনসের সদস্য? এটা আপনারা লিখে জানান।
আমার এটা চালু করো ফোনটা। এই 54টি রাষ্ট্রের মধ্যে 2টা রাষ্ট্র যারা ব্রিটিশ শাসনে না থেকেও কমনওয়েলথের সদস্য হয়েছে। মানে কমনওয়েলথ মানে হচ্ছে যারা ব্রিটিশ শাসনে ছিল তারাই এর সদস্য হয়েছে, কিন্তু এর মধ্যে 2টা রাষ্ট্র যারা ব্রিটিশ শাসনে না থেকেও কমনওয়েলথের সদস্য হয়েছে, এক মোজাম্বিক আর আরেকটা হচ্ছে রুয়ান্ডা। মোজাম্বিক এবং রুয়ান্ডা কোন মহাদেশের রাষ্ট্র? দুইটাই আফ্রিকা মহাদেশের। আর এইরকম 12টা রাষ্ট্র রয়েছে যারা ব্রিটিশ শাসনের থেকেও কমনওয়েলথের সদস্য পদ লাভ করেনি। 2টা রাষ্ট্র ব্রিটিশ শাসনে না থেকেও কমনওয়েলথের সদস্য, আর 12টি রাষ্ট্র ব্রিটিশ শাসনের থেকেও তারা কমনওয়েলথের সদস্য পদ লাভ করেনি। এই 12টি রাষ্ট্রের মধ্যে 8টা রাষ্ট্র মধ্যপ্রাচ্যের, যে ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, ইয়েমেন, সংযুক্ত আরব আমিরাত, এইটা। আর এর বাইরে রয়েছে মায়ানমার, মিশর, সুদান এবং যুক্তরাষ্ট্র। এরা ব্রিটিশ শাসনের থেকেও কমনওয়েলথের সদস্য হয়নি। তো মধ্যপ্রাচ্যের যে 8টি রাষ্ট্রর কথা আমি বললাম, ওই 8টি রাষ্ট্র সম্পর্কে কিন্তু 24তম বিসিএসে কোশ্চিন এসেছিল। তো ওখানে উত্তরটা ভুল দেওয়া ছিল। জর্ডান এবং কাতার দুইটাই ছিল, এরা কেউই এর সদস্য নয়। তো আমি যে কোশ্চিনটা আপনাদের করেছিলাম যে কমনওয়েলথের এশিয়া মহাদেশের কয়টা রাষ্ট্র সদস্য হয়েছে? কানিস ফাতেমা হাসি 7টায়, মেহেদি হাসান মধু, মেহেদি হাসান মধুর উত্তরটা কারেক্ট হয়েছে। 8টি রাষ্ট্র যেটা আমাদের এশিয়া মহাদেশের, এরা কমনওয়েলথের সদস্য। এই 8টি রাষ্ট্রের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এর বাইরে রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং মালদ্বীপ। আমি আবার রিপিট করছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, 5টা আমাদের দক্ষিণ এশিয়ার। আর এর বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ব্রুনাই, এই 8টা রাষ্ট্র কমনওয়েলথের সদস্য। আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীনতার পরে সর্বপ্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ 1972 সালে, এবং 32তম সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল। কমনওয়েলথের সর্বশেষ যে 26তম সম্মেলন, এটা এই বছরেই অনুষ্ঠিত হবে, যার পরিপ্রেক্ষিতে এই সম্মেলন সম্পর্কে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। 26তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডার কিগালি। 21 জুন 2021। এই কোশ্চিনটা বিসিএস এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কমনওয়েলথের 26তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রুয়ান্ডা কিগালি 21 জুন 2021, যার পরিপ্রেক্ষিতে এই কোশ্চিনটা এখানে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। কমনওয়েলথের পরে আসি আমরা ওআইসি। ওআইসি
অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি। এই ওআইসি নাম, এটা প্রতিষ্ঠা 1969, কিন্তু ওআইসি প্রতিষ্ঠার কালীন সময়ে তার নামটা ছিল ভিন্ন। 1911 সালে এক রকমের করা হয়, 1913 সালে এটা করা হয়। যখন 1969 সালে প্রতিষ্ঠিত হয় তখন তার নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কনফারেন্স, এটা 1969 সালে। 2011 সালে এসে এর নামকরণ করা হলো অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কান্ট্রিজ। এর নামটা তখন কান্ট্রিজ, যেটা বিসিএস পরীক্ষাতে এসেছিল। 2011 সালে এই কান্ট্রিজ করা হলো। 2013 সালে এসে তখন এইটা নামকরণ করা হলো অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কোঅপারেশন। তাহলে প্রতিষ্ঠাকালীন সময়ে কনফারেন্স, পরবর্তীতে 13 সালে করা হলো কান্ট্রিজ, আর 11 সালে করা হলো কান্ট্রিজ, আর 13 সালে এসে করা হলো কোঅপারেশন। দুইটা উঠিয়ে দিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সুতরাং এইটা আপনি মনে রাখবেন। এর অ্যাব্রিভিয়েশনসটা পরীক্ষাতে আসার মতো। যখনই আপনার এইগুলা থাকবে, যাদের কম প্রস্তুতি রয়েছে তাদের জন্য এটা সমস্যা সৃষ্টি হবে যে কি কনফারেন্স হবে নাকি কান্ট্রিজ হবে। আপনারা ডিফারেন্সটা করে পড়বেন। ওআইসি সম্পর্কে একটু বলতে হয়। 1967 সালে ইসরায়েল ফিলিস্তিনিতে যে আল-আকসা মসজিদ রয়েছে, এই আল-আকসা মসজিদে অগ্নিসংযোগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তখন মুসলমান রাষ্ট্রগুলি তারা একত্রিত হয় এবং মরক্কোর রাজধানী রাবাতে তারা একত্রিত হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলি। এই রাবাত সম্মেলনের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের একটা সংগঠন থাকা দরকার। ওই রাবাত সম্মেলনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই 1969 সালে ওআইসি নামক সংগঠনটি গড়ে তোলে। অর্থাৎ পৃথিবীর যে মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে ওই মুসলিম রাষ্ট্রের সংগঠন হচ্ছে ওআইসি। কথা ছিল যে মুসলমান রাষ্ট্রগুলিকে সুরক্ষা দেওয়া, যদি কেউ আক্রমণ করে তাহলে সেটাকে প্রতিহত করা। কিন্তু ওআইসি গঠনের পর থেকে দেখা গেছে যে এ পর্যন্ত তারা মুসলমান কোনো রাষ্ট্রের পক্ষে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কোনো ঘটনা ঘটলেই মুসলমান রাষ্ট্রে তারা তখন বলে ও আইসি, মানে আমি দেখছি, নামটাও যেমন কামটাও তেমন। তারা কোনো মুসলমান রাষ্ট্রের পক্ষ হয়ে কিছুই করেনি। দেখেন ফিলিস্তিনিতে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, ফিলিস্তিনি নিয়ে তাদের শুধুমাত্র বিবৃতিটাই শেষ, কিন্তু কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। মেইনলি ওআইসি যে লিডার যে রাষ্ট্রগুলি রয়েছে, মিশর, সৌদি আরব, তুরস্ক, এই তিনটা রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে ক্যাপচার করে রেখেছে এদের বাইরে যাওয়ার কোনো স্কোপ নেই। যদিও তুরস্ক মাঝে সাঝে একটু উচ্চ বাক্য করছে, কিন্তু সৌদি আরব এবং মিশর তারা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। আচ্ছা, ওআইসি এর সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। এর সদস্য সংখ্যা 57। এখানে আরেকটা কোশ্চেন আপনি মনে রাখবেন যে ওআইসি প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য কয়টি রাষ্ট্র ছিল? প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল 25টি,
আর বর্তমানে সদস্য হচ্ছে 57টি। কথা রয়েছে যে মুসলমান রাষ্ট্রগুলি ওআইসির সদস্য হবে, কিন্তু দেখা গেছে যে 6টি রাষ্ট্র যারা মুসলমান প্রধান না হয়েও ওআইসির সদস্য হয়েছে: উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক। উগান্ডা, ক্যামেরুন, বেনিন এবং মোজাম্বিক, এই 4টা রাষ্ট্র। আর আরও 2টা রয়েছে, গায়ানা এবং সুরিনাম। আপনারা এই 4টা রাষ্ট্র হচ্ছে আফ্রিকা মহাদেশে। আর এই 2টা রাষ্ট্র কোন মহাদেশে আপনারা লিখে জানান তো। গায়ানা এবং সুরিনাম কোন মহাদেশের রাষ্ট্র? তো এই 6টা রাষ্ট্র এরা মুসলমান প্রধান না হয়েও তারা ওআইসির সদস্য হয়েছে। আপনাদের পরীক্ষাতে যে প্রবলেমটা হবে যে কমনওয়েলথ এবং ওআইসি এর সদস্যগুলা আপনারা গুলিয়ে ফেলেন। কেমন? যে ওআইসিতে যেমন রয়েছে যে কমনওয়েলথে রয়েছে যে ব্রিটিশ শাসনে না থেকেও তারা কমনওয়েলথের সদস্য হয়েছে, রুয়ান্ডা এবং মোজাম্বিক। আর এখানে হচ্ছে যে মুসলমান প্রধান না হয়েও তারা ওআইসি সদস্য হয়েছে। আমাদের প্রবলেমটা এই জায়গাতে হয়। সুতরাং আপনারা কেয়ারফুলি এই 4টা রাষ্ট্র আফ্রিকা মহাদেশের এবং এই 2টা আমাদের উত্তর শিহাব শিলা ফজিলাতুন্নেসার অ্যান্সারটা ভুল হয়েছে। শিহাবের উত্তরটা কারেক্ট। তানজিম তামান্না, হ্যাঁ তোমার উত্তর কারেক্ট। কানিস ফাতেমা, উত্তরটা হলো না। গায়ানা এবং সুরিনাম এটা দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা অনেকেই লিখে ফেলেছে, আফ্রিকা নয়, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশের। ওই যে 12টি রাষ্ট্র অ্যাপেক ভার্সেস বিবিসি ইউজিপি, এখানকার এই 12টি রাষ্ট্র রয়েছে। আচ্ছা, ওআইসির ভাষা 3টি: আরবি, ফ্রেঞ্চ, ইংরেজি, যেটা বিসিএসে এসেছিল। এর ভাষা 3টি: আরবি, ফ্রেঞ্চ এবং ইংরেজি। ওআইসির সর্বশেষ 14তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 14তম শীর্ষ সম্মেলন 2019 সালে অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে। সৌদি আরবকে আমরা সংক্ষেপে কেএস লিখতে, কিংডম অফ সৌদি আরবিয়া। 14তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবে। তো সৌদি আরবে মানে যে দেশে এখন বর্তমানে ওআইসির চেয়ারম্যান সালমান বিন আব্দুল আজিজ, ওআইসির বর্তমানে চেয়ারম্যান সালমান বিন আব্দুল আজিজ। আপনারা মাথায় রাখবেন, যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হয় ওই দেশের সরকার প্রধান তিনি ক্ষমতা বলে ওআইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে তুরস্কে হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান তিনি ওআইসির চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে সৌদি আরবে হওয়ার কারণে সৌদির যে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি বর্তমানে এখন ওআইসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আর ওআইসির যে মহাসচিব, এই মহাসচিব যিনি বর্তমানে এখন রয়েছেন যে ইউসুফ বিন আহমেদ উথাইমিন, নামটা আপনাদের সবার পরিচিত। এই উথাইমিনের মেয়াদ হচ্ছে, মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। সুতরাং উথাইমিনের মেয়াদটা শেষ হবে এই বছরেই। 16 সালে সে ক্ষমতায় এসেছিল। এখন এই বছরে নতুন যে মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা, হুসাইন ইব্রাহিম তাহা তিনি 7
হুসাইন ইব্রাহিম তাহা বর্তমান মহাসচিব। হুসাইন ইব্রাহিম তাহা সাদ, এই সাদ আফ্রিকা মহাদেশের রাষ্ট্র। এখানকার নাগরিক হচ্ছে হুসাইন ইব্রাহিম তাহা, বর্তমানে এখন এর মহাসচিব। ওআইসি থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, যে বাংলাদেশ ওআইসির কততম শীর্ষ সম্মেলনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির কততম শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন? 1974 সালে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলন, যেটা লাহোরে হয়েছিল, পাকিস্তানের লাহোরে, সেখানে বঙ্গবন্ধু যোগদান করেছিলেন। এই কোশ্চেনটা আপনারা মাথায় রাখবেন যে 1974 সালে ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু যোগদান করেছিলেন। ওআইসির পরে আসি আমরা 3 নম্বরে ন্যাম। নন এলিজেন্ট মুভমেন্ট। নন এলিজেন্ট মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলন, এইটা গঠনের মূল ব্যাপারটি ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবী দুইটা বলয়ে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব। তখন কোল্ড ওয়ার শুরু হয়, স্নায়ুযুদ্ধ শুরু হয়। তো এই দুইটা বলয়ের বাইরে থাকার জন্য পৃথিবীর স্বল্পোন্নত বা অনুন্নত রাষ্ট্রগুলি তারা একতাবদ্ধ হওয়ার জন্য একটা জোট গঠন করে। আমি আবার বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে নিজেদের রক্ষা করার জন্য তৎকালীন বিশ্বের অনুন্নত এবং স্বল্পোন্নত রাষ্ট্রগুলি একত্রিতভাবে এই ন্যাম নামক জোটটি গঠন করে। তো ন্যাম গঠনের ক্ষেত্রে সবচাইতে যে নীতির উপরে ভিত্তি করে ন্যাম গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেটা মূলত পঞ্চশীল নীতি। পঞ্চশীল নীতি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? এই কোশ্চেনটাও বিসিএসে আসার মতো, যে কোন নীতির উপরে ভিত্তি করে ন্যাম গঠিত হয়েছিল। পঞ্চশীল নীতির উপরে ভিত্তি করে ন্যাম গঠিত হয়েছিল। পঞ্চশীল নীতিটা কি? 1954 সালে ভারত এবং চীন, ভারতের জওহরলাল নেহেরু এবং চীনের প্রেসিডেন্ট চৌ এন লাই, এই জওহরলাল নেহেরু এবং চৌ এন লাই, এদের মধ্যে এই পঞ্চশীল নীতিটা স্বাক্ষর হয়েছিল। মানে 5টা নীতি, পঞ্চ মানে 5, 5টা নীতি তারা মেনে চলবে, এই মর্মে তারা এটা স্বাক্ষর করেছিল। তো 5টা নীতি কি ছিল? যে একে অপরের সার্বভৌমত্ব কেউ আঘাত করবে না, একে অপরকে সম্মান করবে, একে অপরের কোনো ভূখণ্ড দখল করবে না, নিজেদের উন্নয়নের জন্য একে অপরকে সহযোগিতা করবে। মানে অ্যাজ ইউজুয়ালভাবে যে চুক্তিগুলি হয় তার মধ্যে মেইনলি 5টা নীতিকে ভিত্তি করে এই পঞ্চশীল নীতিটা তারা স্বাক্ষর করে। এই পঞ্চশীল নীতিটা ওই সময়ে খুব জনপ্রিয়তা লাভ করেছিল। এটার উপরে ভিত্তি করে তখন ন্যাম গঠনের কাজ শুরু করে। ন্যাম গঠনের ক্ষেত্রে 5জন ব্যক্তির ভূমিকা খুব বেশি ছিল। 1
জওহরলাল নেহেরু ভারত, 2 জোসেফ মার্শাল টিটো যুগোস্লোভিয়া। এখন তো আর যুগোস্লোভিয়া নেই, যুগোস্লোভিয়া ভেঙে 7টা রাষ্ট্র তৈরি হয়েছে। সার্বিয়া, বসনিয়া, এগুলো হচ্ছে যুগোস্লোভিয়া ভেঙে তৈরি হয়েছে। 3 ডক্টর কাউমে নক্রুমা, ঘানা। ডক্টর আহমেদ সুকর্ণ, ইন্দোনেশিয়া। জামাল আবদেল নাসের, মিশর। এই 5 জন ব্যক্তির প্রচেষ্টাতে মূলত ন্যাম গঠন হয়েছিল। তো ন্যাম গঠন একবারে হয়নি, ন্যাম গঠন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল। সর্বপ্রথমে 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে প্রথম তারা সম্মেলন করলো। এই বান্দুং সম্মেলনের পরিপ্রেক্ষিতে 1961 সালে বেলগ্রেড, যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেড, যুগোস্লোভিয়ার বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল। এই 2টা এমন কোনো বছর নেই যে চাকরির পরীক্ষাতে আসে না। আপনারা লিখছেন, শুনছেন, পড়ছেন, দেখবেন যে কিছুক্ষণ পরে ভুলে গেছেন যে কোন সম্মেলনের মাধ্যমে ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল। মাথার মধ্যে কাজ করবে বান্দুং বা বেলগ্রেড। তা আপনি মাথায় রাখবেন যে বান্দুং সম্মেলনের মাধ্যমে ন্যাম গঠন প্রক্রিয়া শুরু হয় বা সিদ্ধান্ত হয়, আর ন্যাম গঠিত হয়েছিল বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে। ন্যামের কোনো সদর দপ্তর নেই, ন্যামের কোনো সদর দপ্তর নেই। এর সদস্য 120। ন্যামের সদস্য 120। ন্যামের যে শীর্ষ সম্মেলন আঠারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাকুতে, আজারবাইজানের বাকুতে 2019 সালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তো এই শীর্ষ সম্মেলনের মাধ্যমে ওই দেশের প্রেসিডেন্ট ন্যামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইলহাম আলিয়েভ। ইলহাম আলিয়েভ তিনি আজারবাইজানের বর্তমানে প্রেসিডেন্ট। এই নামটাও পরীক্ষাতে আসার মতো যে ন্যামের বর্তমান চেয়ারম্যান ইলহাম আলিয়েভ, আজারবাইজানের প্রেসিডেন্ট। ন্যামের সদর দপ্তর নেই, তবে ন্যামের সহযোগী একটা সংস্থা আছে, এর সদর দপ্তরটা রয়েছে। ন্যামের সহযোগী সংস্থা NNN, ন্যাম নিউজ নেটওয়ার্ক, মানে ন্যামের সংবাদ সংস্থার একটা প্রতিষ্ঠান, সহযোগী সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয় 2006 সালে। এর সদর দপ্তর রয়েছে কুয়ালালামপুর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই NNN এর সদর দপ্তর রয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক জোটের পরে আসি আমরা আঞ্চলিক রাজনৈতিক জোট। এখন আমরা পড়ব আঞ্চলিক রাজনৈতিক জোট। আঞ্চলিক বলতে নির্দিষ্ট একটা অঞ্চলকে কেন্দ্র করে যে জোটটা গঠিত হয়েছে।
তো আঞ্চলিক রাজনৈতিক জোটের মধ্যে প্রথমেই আসি আমরা সিআইএস। আঞ্চলিক রাজনৈতিক জোট বা সংস্থা এক, সিআইএস। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এটা একটু শুনে নেবেন। আগে পৃথিবীতে খুব ক্ষমতাশালী একটা রাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন, 1922 থেকে 1991 সাল পর্যন্ত। তো এই সোভিয়েত ইউনিয়ন 1991 সালের 25শে ডিসেম্বর ভেঙে যায়। তো 91 সালের 25শে ডিসেম্বর ভেঙে যাওয়ার প্রাককালে তারা সিদ্ধান্ত নিল যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্র তৈরি হবে, ওই 15টা রাষ্ট্র নিয়ে একটা জোট গঠিত হবে, তার নাম হচ্ছে সিআইএস। ওইদিকে যেমন কমনওয়েলথটা হচ্ছে যে ব্রিটিশ শাসনে যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল ওই সকল রাষ্ট্রগুলি নিয়ে গঠিত জোট হচ্ছে কমনওয়েলথ অফ নেশনস। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টি রাষ্ট্র তৈরি হবে ওই রাষ্ট্রগুলি নিয়ে গঠিত জোটের নাম হচ্ছে সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। তো সিআইএস গঠনের প্রক্রিয়া যখন শুরু হলো তখন এখানে 3টা রাষ্ট্র আসলো না, ওই বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া, ওই 3টা বাদে বাকি 12টি রাষ্ট্র মিলে 3টি বাদে বাকি 12টি নিয়ে সিআইএস গঠিত হলো 1991 সালে। কিন্তু পরবর্তীতে এখান থেকে একটা রাষ্ট্র বের হয়ে যায় 9 সালে, থাকলো 11টি, পরে আরও 2টা বের হয়ে যায়, রয়েছে 9টি। তো এখন আমরা যদি এইভাবে লিখি যে সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন 1991, এর সদর দপ্তর রয়েছে মিনস্ক, বেলারুশ, বেলারুশের হচ্ছে মিনস্কে, আর সদস্য 9। এটা গুরুত্বপূর্ণ যে সিআইএসের সদস্য হচ্ছে বর্তমানে 9, আর সদস্য হয়নি, মানে এটা আগে ছিল 11টার থেকে বর্তমানে হচ্ছে 9টি। ইউক্রেন এবং তুর্কমেনিস্তান এখান থেকে বের হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এখন সদস্য হয়েছে 9টি। আপনারা এই 9টি দেশের নাম মনে রাখবেন। এখানে রাশিয়া, বেলারুশ, মলদোভা, কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং এর সঙ্গে রয়েছে, নামগুলো একটু দেখে নিই, আজারবাইজান, লিখে দিই, সদস্য আজারবাইজান, রাশিয়া, মলদোভা, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বেলারুশ, রাশিয়া, মলদোভা, তোতা, কাকিস্তান, তোতা, তুর্কমেনিস্তান,
তাজিকিস্তান, বেলারুশ, রাশিয়া, মলদোভা, আর আরেকটা রাষ্ট্র রয়েছে ইরান, লাটভিয়া, ইউক্রেন, আর্মেনিয়া। এই 9টি রাষ্ট্র বর্তমানে এখন সিআইএস এর সদস্য। আজারবাইজান, রাশিয়া, মলদোভা, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং আর্মেনিয়া। আর সদস্য 9 মূলত লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। আর এইদিকে রয়েছে জর্জিয়া, ইউক্রেন এবং তুর্কমেনিস্তান। সম্প্রতি মানে ইউক্রেন এবং তুর্কমেনিস্তান এই দুইটা বের হয়ে গেছে। সুতরাং আপনারা এই সিআইএস সম্পর্কে একটু দেখবেন, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, বলছে অনেকে 11, কিন্তু 11 বইয়ে রয়েছে, তোমরা নেটে ঘেটে দেখবা। সম্প্রতি যেটা যে ইউক্রেন এবং তুর্কমেনিস্তান এরা এখান থেকে বের হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এর সদস্য সংখ্যা হবে 9। এখন ইউক্রেন এবং তুর্কমেনিস্তানের সদস্য নেই। সিআইএস এর পরে আসি আমরা AU, আফ্রিকান ইউনিয়ন। 2 AU, আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান ইউনিয়ন, এটা যদি আমরা ফ্রেশ ভাবে বলি, এর গঠন 2002, সদর দপ্তর আদ্রিস আবাবা, ইথিওপিয়া। আদ্রিস আবাবা, ইথিওপিয়া। এর সদস্য 55। আফ্রিকা মহাদেশের রাষ্ট্র কয়টি বলুন তো? আফ্রিকা মহাদেশে যে রাষ্ট্রগুলি রয়েছে তার সঙ্গে কিন্তু এই সদস্যের সংখ্যাটা মিল নাই। আফ্রিকান ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে? যে আফ্রিকা মহাদেশের যে রাষ্ট্রগুলি রয়েছে ওই রাষ্ট্রগুলি নিয়ে গঠিত একটা জোট হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। এটা কিন্তু আফ্রিকা মহাদেশে রাষ্ট্র হচ্ছে 54টি, কিন্তু এর সদস্য হচ্ছে 55টি। অর্থাৎ পশ্চিম সাহারা সহ, আমি এর আগে বলেছিলাম যে পশ্চিম সাহারা স্বাধীন কোনো রাষ্ট্র নয়। মরক্কোর কারণে পশ্চিম সাহারা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাচ্ছে না। তো পশ্চিম সাহারা এর সদস্য রয়েছে। মূলত পশ্চিম সাহারাকে সদস্য করা নিয়ে মরক্কোর মধ্যে মতবিরোধ ছিল। মরক্কো আগে এই AU এর সদস্য ছিল না, পরবর্তীতে মরক্কো ফিরে এসেছে এবং পশ্চিম সাহারাও এখন এর সদস্য হিসাবে আছে। তো যেহেতু আফ্রিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্র 54টি আর এর সদস্য 55টি, যার পরিপ্রেক্ষিতে এইটা পরীক্ষাতে আসার মতো। এখন AU এর প্রেক্ষাপটটা আমরা দেখি। প্রথমত 1900 প্রেক্ষাপট 1963 সালে এর নাম ছিল OAU, অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। পরবর্তীতে বিশ্বে বিভিন্ন সংস্থার নাম পরিবর্তনটা হিড়িক হলো, যেমন EEC নাম পরিবর্তন করে করা হলো EU, আর GATT এর নাম পরিবর্তন করে করা হলো WTO। তখন এরাও চিন্তা করলো যে আমরাও একটা নাম পরিবর্তন করি, তখন OAU এই নামটা পরিবর্তন করে 2002 সালে তখন করা হলো AU, অর্গানাইজেশন
আফ্রিকান ইউনিয়ন, আর আগে নাম ছিল অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। এর তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে না। এটার পরে আসি আমরা জিসিসি। জিসিসি সম্পর্কে আপনাদের এশিয়া পড়ানোর সময় বলেছিলাম, গালফ কোঅপারেশন কাউন্সিল। গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য 6, প্রতিষ্ঠা 1981, আর সদর দপ্তর রয়েছে সৌদি আরবের রিয়াদে। ও সং সো বা কা কু, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত। জাস্ট মনে করিয়ে দিলাম। আমার এটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন যেটা আসতে পারে। আপনারা জানেন যে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হয়েছিল। 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, তখন এই যে ভূমধ্য পারস্য উপসাগর রয়েছে, এই পারস্য উপসাগরের এই অংশটা জুড়ে এখানে রয়েছে ইরান, বড় একটা অংশ জুড়ে। আর বাকি এইদিকে আরও ইরান ছাড়াও আরও 7টা রাষ্ট্র রয়েছে। তো ওই সকল, তার মধ্যে 6টা হচ্ছে মেন। তো ইরানে যে ইসলামী বিপ্লবটা সংগঠিত হলো, তখন এর পাশে যে সমস্ত রাষ্ট্রগুলি রইল, ওই রাষ্ট্রগুলি ভয় পেয়ে গেল। তো ইরানে ইসলামী বিপ্লব প্রতিহত করার জন্য, বা ওই বিপ্লব যাতে এই সমস্ত রাষ্ট্রগুলিতে না আসে, এই জন্য ওই বিপ্লবকে প্রতিহত করার জন্য 1981 সালে তারা জিসিসি নামক এই রাজনৈতিক জোটটি তারা গঠন করলো। তো এখন কোশ্চেন যদি হয় যে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে কোন জোট গঠিত হয়েছিল? জিসিসি গঠিত হয়েছিল। পারস্য উপসাগরের তীরবর্তী 6টি রাষ্ট্র নিয়ে এই জিসিসি নামক জোটটি গঠিত হয়েছে। এই 6টা রাষ্ট্রই কিন্তু পারস্য উপসাগরের তীরবর্তী, আপনারা ম্যাপে দেখবেন। এটারও কার্যক্রম এখন এতটা নেই, এটা নিয়েও টালমাটাল চলছে। সৌদি আরব, কাতার, এদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে জিসিসি আর তেমন কার্যক্রমে এরা অংশগ্রহণ করতে পারছে না। আপনারা আরেকটা দেখবেন, আরব লীগ। আরব লীগ অর্থাৎ আরব রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত একটা জোট। 1945 সালে এই জোটটি গঠিত হয়েছে। এর সদস্য সংখ্যা 22। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 7টি, যেটা বিসিএস এর রিটেন পরীক্ষাতে এসেছিল যে আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্যের রাষ্ট্রগুলির নাম লিখুন। আহমেদ আব্দুল ঘেইত মিশরের এই আরব লীগের মহাসচিবের দায়িত্ব পালন করছে। এরপরে আসি আমরা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। অর্থনৈতিক সংস্থা মানে ওয়ার্ল্ড ওয়াইড যে সংস্থাগুলি রয়েছে, প্রথমেই বলতে হয় বিশ্ব ব্যাংকের কথা। এক, WB, ওয়ার্ল্ড ব্যাংক। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ব্রিটন উডস সম্মেলন, জাতিসংঘ প্রতিষ্ঠায় যেটা ছিল, এই ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমেই মূলত WB প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু WB প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তির ভূমিকা সবচাইতে বেশি ছিল, যাদের প্রচেষ্টাতে এই বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। জন মেনার্ড ব্রিটেন এবং হ্যারি ডেক্সটার যুক্তরাষ্ট্রের। এরা 2 জন হচ্ছে বিশ্ব ব্যাংকের স্বপ্নদ্রষ্টা।
এই দুইজনের প্রচেষ্টাতেই মূলত বিশ্বব্যাংক সেটা প্রতিষ্ঠার দিকে গিয়েছিল। জন মেনার্ড কেইনস আর হ্যারি ডেক্সটার। তো বিশ্বব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে এখানে 4টা সাল চাকরির পরীক্ষাতে আসে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষাতে খুব বেশি আসে। তো আমি যদি সাল সহ লিখি 1 থেকে 22 জুলাই 1944, এইটা যে ব্রিটন উডস সম্মেলন, এই ব্রিটন উডস সম্মেলন যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বিশ্বের 45টি দেশের প্রায় 700 প্রতিনিধি অংশগ্রহণ করে ওই মাউন্ট ওয়াশিংটন হোটেলে। ওইটা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডসে। তো ওই 45টি দেশের 700 প্রতিনিধি মিলে তারা সিদ্ধান্ত নিল যে বিশ্ব ব্যাংক আমরা প্রতিষ্ঠা করব। তার মানে এটা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হলো। এরপরে 27 ডিসেম্বর 1945 WB প্রতিষ্ঠা। 25 জুন 1946 এদের কার্যক্রম শুরু। 1947 প্রথম ফ্রান্সকে ঋণ প্রদান, $250 মিলিয়ন ঋণ প্রদান করেছিল। এখানে দেখেন 4টা সাল গুরুত্বপূর্ণ। আপনার তারিখটা মনে না রাখলেও সালটা এখানে অবশ্যই মনে রাখবে, তারিখটাও পরীক্ষাতে আসার মতো। দেখেন যে 1944 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হলো, 1945 সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হলো, 1946 সালে কার্যক্রম শুরু করলো, আর 1947 সালে তারা প্রথম ঋণ প্রদান করলো। এখন যদি কোশ্চিন হয় যে বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে আপনি উত্তরে বলবেন 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কার্যক্রম কবে শুরু করেছিল? 46 সালে। আর প্রতিষ্ঠায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 44 সালে। বিশ্বব্যাংক যে প্রতিষ্ঠিত হলো, দেখে আপনারা পারেন কিনা যে বিশ্বব্যাংকের বর্তমান সদস্য হচ্ছে 189। এটা আপনারা সবাই জানেন, হয়তো অধিকাংশ জানেন। তো বর্তমান সদস্য 189। বিশ্বব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য কয়টি দেশ ছিল? আমি আবার বলছি, বিশ্বব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য কয়টি দেশ ছিল? আপনারা লিখে জানান। বিশ্বব্যাংকের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র। অনেকের মধ্যে আবার কাজ করবে নিউ ইয়র্ক নয়, ওয়াশিংটনে এর সদর দপ্তর রয়েছে। বিশ্বব্যাংকের বর্তমানে প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস, তিনি 2019 সালে এই প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। প্রেসিডেন্টের মেয়াদ হচ্ছে 5 বছর, তিনি 5 বছর দায়িত্বে থাকবেন। বিশ্বব্যাংকের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রয়েছে। আচ্ছা, 5টা অঙ্গের মাধ্যমে বিশ্বব্যাংক গঠিত। 5টি অঙ্গের মাধ্যমে বিশ্বব্যাংক তার কার্যক্রমটা পরিচালনা করে। ওই 5টি অঙ্গ সম্পর্কে আমাদের বিসিএসে প্রায় 7-8 বার কোশ্চিন এসেছে। ওই 5টা অর্গান সম্পর্কে যে কোশ্চিনটা জিজ্ঞাসা করেছিলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি ছিল? ফাহিম হোসেন হৃদয়, না, 29টি। ওখানে মনে হবে যে 45টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল, কিন্তু 45টি রাষ্ট্র
তারা উপস্থিত ছিল, কিন্তু বিশ্বব্যাংক প্রতিষ্ঠার জন্য যে চুক্তিটা করা হয়েছিল সেখানে 29টি রাষ্ট্র প্রাথমিকভাবে স্বাক্ষর করেছিল, যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য 29টি। এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, বিশ্বব্যাংকের যে 5টি মেইন অর্গান যার মাধ্যমে বিশ্বব্যাংক কার্যক্রমটা পরিচালনা করে: IBRD 2, IDA 3, IFC 4, ICSID 5, MIGA। দেখেন, এর মধ্যে এই 5টাই কিন্তু পরীক্ষাতে এসেছে বিসিএসে। IBRD ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বিশ্বব্যাংকের মূল অর্গান। বিশ্বব্যাংক মানে হচ্ছে IBRD এর কার্যক্রম। IDA ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, মানে সফট লোন উইন্ডো, যারা খুব সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এই দুইটা পরীক্ষাতে খুব বেশি আসে, সফট লোন উইন্ডো আর মূল অর্গান। IFC ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ICSID ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। ডিসপিউটস মানে কি? বিরোধ। যে কোথাও ইনভেস্ট করতে গিয়ে যদি বিরোধ সৃষ্টি হয় তাহলে বিরোধ নিষ্পত্তি করবে হচ্ছে ICSID ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস। আর MIGA মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মানে বহুপাক্ষিক বিনিয়োগ সংস্থা। বহুপাক্ষিক বিনিয়োগ সংস্থা, যে তারা বিভিন্ন সেক্টরে যে বিনিয়োগটা করবে সেই সম্পর্কিত কাজ করে থাকবে মিগা। এই 5টা অর্গানের যে বাংলা অর্থ, ওই বাংলা অর্থগুলি আপনারা পড়ে রাখবেন। তার কারণ বিসিএসে 2বার এই বাংলা অর্থটা এসেছে। যে বহুপাক্ষিক বিনিয়োগ সংস্থা, আপনি শুধু মিগা পড়ে গেছেন কিন্তু ওই বাংলাটা পড়েন নাই, যার পরিপ্রেক্ষিতে এলোমেলো হতে পারে। আপনারা এই বাংলাটা সহ এখানে দেখবেন। বিশ্বব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, যেটা 2001 সালে তৈরি করা হয়েছে, ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি। ইন্টিগ্রিটি কি লিখলাম? ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি। এটা হচ্ছে WB এর দুর্নীতি বিরোধী একটা ইউনিট, যে কোথাও তারা যেখানে ফাইন্যান্স করেছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এই দুর্নীতি বিরোধী ইউনিট হচ্ছে ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি। দেখেন, যে আমাদের যখন পদ্মা সেতু শুরু হয় তখন বিশ্বব্যাংক ফাইন্যান্স করতে চেয়েছিল, তো তারা অভিযোগ তুলল যে এখানে দুর্নীতি হচ্ছে, সুতরাং ফাইন্যান্স করা যাবে না। তো পদ্মা সেতুতে যে দুর্নীতির বিষয়টি উত্থাপন করেছিল সেটা হচ্ছে এই ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি, এবং পরবর্তীতে কানাডাতে সেটা নিয়ে বিচার হয় এবং কানাডা এই ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্টের যে অভিযোগটি সেটাকে তারা মানে সঠিক নয় বলে এটা রায় দেয়। সুতরাং পদ্মা সেতুতে যে দুর্নীতি ছিল না সেই ব্যাপারটি এই ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্টের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তারা অভিযোগটা করেছিল এবং সেই অভিযোগটি সঠিক নয় সেটা প্রমাণিত হয়েছিল। বিশ্বব্যাংকের পরে আসি আমরা আরেকটা প্রতিষ্ঠান, IMF। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটাও বিশ্বব্যাংকের মতোই প্রতিষ্ঠিত। তো প্রতিষ্ঠায় সিদ্ধান্ত 1944, যে IMF প্রতিষ্ঠায় সিদ্ধান্ত, ওই যে ব্রিটন উডস সম্মেলনে 2টা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, WB এবং IMF, যে প্রতিষ্ঠায় সিদ্ধান্ত। 1945 IMF প্রতিষ্ঠা
এবং এরা কার্যক্রম শুরু করে 1947। এটা কার্যক্রম শুরু। ডিফারেন্সটা দেখেন যে ডাব্লিউবি কার্যক্রম শুরু করে 46 সালে আর আইএমএফ কার্যক্রম শুরু করে 47 সালে। একই সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হলো 27শে ডিসেম্বর 1945 সালে, কিন্তু এর কার্যক্রম শুরু করেছিল 47 সালে। এখন অনেকের কাছে আমি সরাসরি জিজ্ঞাসা করতাম যে আসলে যে আইএমএফ এবং বিশ্ব ব্যাংক এর মধ্যে মূল ডিফারেন্সটা কোন জায়গাতে, যে বিশ্ব ব্যাংকের কাজটা কি আর আইএমএফের কাজটা কি। তো লম্বা উত্তর, যেহেতু বিশ্ব ব্যাংক হচ্ছে যে তার যে সদস্য রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে সহজ শর্তে ঋণ প্রদান করা বা সহযোগিতা করা। আর আইএমএফ হচ্ছে ব্যক্তি এবং রাষ্ট্র পর্যায়ে চাঁদা সংগ্রহ করা, ব্যক্তি এবং রাষ্ট্রকে সেখান থেকে ঋণ প্রদান করা এবং চড়া সুদে বা কঠিন শর্তে। বিশ্ব ব্যাংকের শর্তটা থাকে ফ্লেক্সিবল আর আইএমএফের শর্তটা থাকে খুব হার্ড। এখানে এটা হচ্ছে মূল, মানে একটা হচ্ছে রাষ্ট্র আর আরেকটা হচ্ছে রাষ্ট্র প্লাস ব্যক্তি। তো আইএমএফ হচ্ছে রাষ্ট্র প্লাস ব্যক্তি। আইএমএফের সদর দপ্তর এটাও ওয়াশিংটনে। এর যে সদস্য, আগে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ সদস্য একই ছিল আর এর বর্তমানে সদস্য হচ্ছে 190। আইএমএফের সর্বশেষ সদস্য অ্যান্ডোরা, ইউরোপের একটা রাষ্ট্র। অ্যান্ডোরা 16 অক্টোবর 2020। এই কোশ্চিনটাও পরীক্ষাতে আসার মতো যে আইএমএফের সর্বশেষ সদস্য কোন রাষ্ট্রটি, কততম এবং কত সালে হয়েছে। তো 2020 সালে 190তম সদস্য হিসাবে অ্যান্ডোরা সদস্যপদ লাভ করেছে। ক্রিস্টালিনা জর্জিয়েভা এর যে মহাপরিচালক, ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইনি বুলগেরিয়ার নাগরিক। 2019 সালে তিনি দায়িত্ব নিয়েছেন মহাপরিচালকের। দেখেন, বিশ্ব ব্যাংকের হচ্ছে প্রেসিডেন্ট আর আইএমএফের হচ্ছে মহাপরিচালক। তো এখানে একটু বলে রাখতে হয় যে এ পর্যন্ত যতগুলা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হয়েছে সবগুলা যুক্তরাষ্ট্র থেকে, আর আইএমএফের এ পর্যন্ত যতগুলা মহাপরিচালক হয়েছে সবগুলা ইউরোপীয় ইউনিয়নের ভেতর থেকে। তার মানে অলিখিতভাবে একটা নিয়ম করা হয়েছে যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হবে যুক্তরাষ্ট্র থেকে আর আইএমএফের মহাপরিচালক হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলির ভেতর থেকে। এটা আইএমএফের মুদ্রা, নিজস্ব মুদ্রা 5টি। অর্থাৎ আইএমএফ যেহেতু মুদ্রা নিয়ে তারা বেশি কাজ করে থাকে, তাদের নিজস্ব মুদ্রা 5টি। এক, পাউন্ড, অর্থাৎ ব্রিটেনের যেটা পাউন্ড স্টার্লিং, ডলার ইউএসএ, এরপরে ইউরো, ইইউ, ইয়েন জাপান, ইউ1 চীন। 2016 সালে চীনের মুদ্রা ইউয়ানকে তারা সর্বশেষ নিজস্ব মুদ্রা হিসেবে ঘোষণা দিয়েছে, যেহেতু চীনের বর্তমান অবস্থাটা খুব ভালো। তো এই 5টা মুদ্রা হচ্ছে আইএমএফের নিজস্ব মুদ্রা হিসাবে পৃথিবীতে পরিচিত। আরেকটা আইএমএফ সম্পর্কে আপনারা মনে রাখবেন, পিএসআই, আইএমএফ সম্পর্কিত একটি টার্মস, পলিসি সাপোর্ট ইনস্ট্রুমেন্ট। পলিসি সাপোর্ট
ইনস্ট্রুমেন্ট, নীতি সহায়তা কৌশল। এই নীতি সহায়তা কৌশল বা পলিসি সাপোর্ট ইনস্ট্রুমেন্টটা কি জাস্ট শুনে রাখেন। আইএমএফ যখন ঋণ প্রদান করে তখন বিভিন্ন শর্ত দিয়ে থাকে যে এই করতে হবে, ওই করতে হবে, গ্যাসের দাম বাড়াতে হবে, বিদ্যুতের দাম বাড়াতে হবে। এটা বাড়ানোর অর্থটা হচ্ছে যে তুমি তোমার রিজার্ভ হ্যান্ডসাম করো যাতে মাস শেষে আমাকে তুমি কিস্তিটা সহজে পরিশোধ করতে পারো। এখন তোমাকে কিছু কন্ডিশন, তুমি ঋণ নিতে গেলা আইএমএফের কাছে, আইএমএফ তোমাকে কন্ডিশনস দিল, তুমি কন্ডিশনসগুলি ফুলফিল করতে পারলা না, আইএমএফ তোমাকে ঋণ দিবে না। তখন আইএমএফ বলবে যে তুমি যেহেতু কন্ডিশনসগুলি ফুলফিল করতে পারো নাই, সুতরাং তুমি আমার সঙ্গে পিএসআই করে যাও, চুক্তি করে যাও, পলিসি সাপোর্ট ইনস্ট্রুমেন্ট। পরবর্তীতে এই কন্ডিশনসগুলি ফুলফিল করলে তখন তুমি পরবর্তীতে ঋণটা আমার কাছে পাবা। সুতরাং যদি কোনো ক্ষেত্রে কন্ডিশনস ফুলফিল না হয় তখন আইএমএফের সঙ্গে ওই দেশের যে চুক্তিটা হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে পিএসআই, পলিসি সাপোর্ট ইনস্ট্রুমেন্ট। আইএমএফের পরে আসি আমরা ব্রিক্স, আর একটা আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। ব্রিক্স মূলত 5টি রাষ্ট্র নিয়ে গঠিত একটা অর্থনৈতিক জোট হচ্ছে ব্রিক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টা রাষ্ট্র নিয়ে গঠিত একটা অর্থনৈতিক জোট ব্রিক্স। এটা গঠন 2008 সালে। 2008 সালে যখন এটা গঠিত হয় তখন এর নাম ছিল ব্রিক, অর্থাৎ সাউথ আফ্রিকা ওই সময় ছিল না। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, এই 4টা রাষ্ট্র নিয়ে ব্রিক গঠিত হয়েছিল। 2011 সালে এর সঙ্গে সাউথ আফ্রিকা যুক্ত হয়েছিল, তখন থেকে নাম হয়েছে ব্রিক্স। তো এর সদস্য 5, এখন বর্তমানে সদর দপ্তর নেই। যেটা বিসিএসে এসেছিল যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, আসলে ব্রিক্সের কিন্তু সদর দপ্তর নেই, এর যে ব্যাংক আছে তার সদর দপ্তর আছে। তো ব্রিক্স এইটা গঠনের যে প্রক্রিয়াটা বা যার চিন্তা চেতনার মাধ্যমে ব্রিক্সটা গঠিত হয়েছিল সেটা একটু জেনে রাখেন। জিম ও নীল, এখানে একটু শুনবেন। যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটা কোম্পানি রয়েছে গোল্ডম্যান স্যাক্স। এই গোল্ডম্যান স্যাক্স কোম্পানির প্রধান অর্থনীতি উপদেষ্টা জিম ও নীল প্রচুর বেতনের তিনি চাকরি করতেন গোল্ডম্যান স্যাক্সে। গোল্ডম্যান স্যাক্স 2001 সালে তাকে একটা রিপোর্ট তৈরি করতে দিল যে পৃথিবীতে কোন দেশে কি পরিমাণ ব্যবসা বাণিজ্য হচ্ছে বা কোন কোম্পানি করছে এই সম্পর্কিত রিপোর্ট। তো জিম ও নীল 2001 সালে সে একটা রিপোর্ট তৈরি করলো। রিপোর্ট তৈরি করে পরবর্তীতে সেটা সে পেশ করলো এবং সেখানে সে বলল যে পৃথিবীর 40% বাণিজ্য সংগঠিত হয় এই 5টা দেশের মধ্যে, এবং পৃথিবীতে যে জনসংখ্যা রয়েছে তার অর্ধেক জনসংখ্যা বসবাস করে এই 5টি রাষ্ট্রে। ওই সময় 700 কোটি জনসংখ্যা ছিল, এখন তো বেশি রয়েছে, 780 পার হয়ে গেছে। ওই সময় ছিল 700 কোটি জনসংখ্যা, তো 700 কোটির অর্ধেক জনসংখ্যায় বসবাস করে এই 5টি রাষ্ট্রে। সুতরাং এই 5টি রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য নাও করে তারপরেও এরা নিজেরাই এই ব্যবসা বাণিজ্যটা চালাইতে পারবে। আসলে তো তাই। ভারতে যেখানে 130 কোটি মানুষ, তো ওরা ইচ্ছা করলে যে কোনো প্রোডাক্ট তৈরি করে নিজেরাই কিন্তু বেচা বিক্রি করে তারা সেখান থেকে প্রফিটটা আনতে পারে। কিন্তু ভুটান বা মালদ্বীপ কি সেটা করতে পারে? তাদের জনসংখ্যাটা খুবই কম, সুতরাং তাদের ওই বাণিজ্যটা করার জন্য বাইরে যেতেই হবে।
তো এইরকমভাবে তারা রিপোর্টটা পেল যে এই 5টি রাষ্ট্রই বিশ্বের 40% বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তখন এরা কিছু বলেনি। পরবর্তীতে চিন্তা করলো যে জিমের সঙ্গে গোল্ডম্যান স্যাক্সের বেতন ভাতা নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। তখন ও নীল গোল্ডম্যান স্যাক্স থেকে চাকরিটা ইস্তফা দিয়ে দেয়। পরবর্তীতে উনি যে কনফিডেন্সিয়াল যে রিপোর্টটা তৈরি করেছিলেন ওইটা তখন অনলাইনে ছেড়ে দেয়। এই রাষ্ট্রগুলি ওই রিপোর্টটা বিচার বিশ্লেষণ করতে থাকে। তখন দেখে যে নীলের যে রিপোর্ট এটা খুব পারফেক্ট রিপোর্ট। এই রিপোর্টের উপরে ভিত্তি করে তখন 2008 সালে তারা এই ব্রিক্স নামক জোটটি গঠন করলো। এবং পৃথিবীতে এখন দেখেন যে অ্যান্টি আমেরিকান এবং অ্যান্টি ইউরোপীয় ইউনিয়ন এর বাইরের রাষ্ট্রগুলি হচ্ছে এইটা। যদিও এদের মধ্যে প্রবলেম রয়েছে, কিন্তু আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নকে টক্কর দেওয়ার জন্য এই ব্রিক্স একটা অন্যতম জোট। আগে যেটা বলছিলাম যে বিশ্বব্যাংক নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র আর IMF নিয়ন্ত্রণ করে ইউরোপীয় ইউনিয়ন, যার পরিপ্রেক্ষিতে ওই IMF এবং বিশ্বব্যাংকের বিপরীতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটা হচ্ছে ব্রিক্স। তো ব্রিক্সের নিজস্ব কোনো সদর দপ্তর নেই, তবে ব্রিক্স ওরা পরবর্তীতে নিজেরাই একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ব্রিক্সের নিজস্ব ব্যাংক NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত নেওয়া হয় 2014 সালে। তো ওই যে চুক্তিটা করেছিল 2015 সালে চুক্তিটা কার্যকর হলো এবং ব্যাংক প্রতিষ্ঠিত হলো 2016 সালে। তিনটা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত, চুক্তি করা হলো 14, চুক্তিটা বাস্তবায়ন হলো 15 সালে, আর ব্যাংক প্রতিষ্ঠিত হলো বা কার্যক্রম শুরু হলো এই 2016 সাল থেকে। ব্যাংকের সদর দপ্তর রয়েছে সাংহাই, চীন। আর এর সদস্য হচ্ছে ওই ব্রিক্সের সদস্যগুলি এর সদস্য হিসাবে রয়েছে। NDBর বর্তমান যে ব্যাংকের প্রেসিডেন্ট কেভি কামাত, ভারত। 2016 সাল থেকে তিনি ক্ষমতায় আসেন। 2002-16 এর মেয়াদ হচ্ছে 5 বছর। তার মানে এই মাসের 27 তারিখে এই কেভি কামাতের সময়কালটা শেষ হবে, নতুন একজন ক্ষমতায় আসবেন। তো আপনারা যারা 41তম পরীক্ষা দিবেন তাদের জন্য এই কোশ্চিনটা গুরুত্বপূর্ণ যে কেভি কামাত যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে এর নামটা আসবে, চেঞ্জ না হলেও নতুন করে দায়িত্ব নিলে তার সম্পর্কে লেখালেখি হবে। সুতরাং আপনারা এই NDB প্রেসিডেন্টের নামটা মনে রাখার চেষ্টা করবেন বা নতুন করে খোঁজখবর রাখবেন যে এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা। ব্রিক্সের পরে আসি আমরা G7। G7 গ্রুপ অফ 7। পৃথিবীর উন্নত শিল্পোন্নত 7টি দেশের অর্থনৈতিক একটা জোট হচ্ছে এই G7, গ্রুপ অফ 7। এটা প্রতিষ্ঠা প্রথম প্রতিষ্ঠা 1975 সালে। যখন প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল G6। পরবর্তীতে 1989 সালে এটা নাম হলো G7। তার মানে কানাডা এর সঙ্গে যুক্ত হলো। 1998 সালে এর নাম হলো G8, রাশিয়া যুক্ত। রাশিয়া
যুক্ত। এরপরে 2014 ইউক্রেন ক্রিমিয়াকে কেন্দ্র করে রাশিয়ার সদস্য পদ স্থগিত, G7। এটা রাশিয়ার সদস্য পদ স্থগিত। তাহলে যখন প্রতিষ্ঠা হয় তখন নাম ছিল G6, এরপরে হলো G7, তারপরে হলো G8, তারপরে আবার হলো G7, এখন বর্তমানে G7 নামেই পরিচিত। আপনারা দেখছেন যে কৃষ্ণ সাগরের মধ্যে ওই যে ইয়াল্টা কনফারেন্স, যেটা ক্রিমিয়ার রাজধানী ইয়াল্টাতে যে সম্মেলনটা হয়েছিল, তো এই ক্রিমিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা। 2014 সালে ক্রিমিয়া প্রথমত স্বাধীনতা ঘোষণা করে এবং পরবর্তীতে রাশিয়া ক্রিমিয়াকে দখল করে নিয়েছে। তো ক্রিমিয়া দখল করার কারণে রাশিয়ার সদস্য পদটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সেটাকে স্থগিত করা হয়েছে। রাশিয়ার সদস্য এখন এর মধ্যে নেই। তো G7-এর যে 7টা মানে রাশিয়া সহ যে 8টি রাষ্ট্র এর সদস্য ছিল বা আছে, এই সদস্য রাষ্ট্রগুলির নাম এমনিতে আপনাদের মনে থাকে, 2টা রাষ্ট্রের নাম আপনাদের উল্টাপাল্টা হয়। তো আমি রাশিয়া সহই 8টা রাষ্ট্রের নাম যদি মনে রাখতে চাই, তো ছোট্ট একটা টেকনিক রয়েছে। ব্রিটেনের কানা রাজা, যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। এগুলা কিছুই নয়, মূলত রাষ্ট্রগুলির নাম মনে রাখার ক্ষেত্রে। 6, 7, 8 ব্রিটেন, কানাডা, রাশিয়া স্থগিত। এ সদস্য পদ এখন স্থগিত করা হয়েছে। আর জার্মানি, জাপান, এটা তো যুক্তরাষ্ট্র, ফ্রান্স। এখন এর মধ্যে আরেকটা রয়েছে ইতে ইতালি। আপনাদের পরীক্ষাতে যে ভুলটা হয়, মূলত জার্মানি এবং ইতালি এই 2টা মানে বড় বড় শক্তিদের মধ্যে আমাদের মাথায় কাজ করে না। মনে হবে জার্মানি এবং ইতালি এর মধ্যে নেই, আর আপনারা যাকে টেনে নিয়ে আসবেন অস্ট্রেলিয়াকে, মনে হবে যে অস্ট্রেলিয়া খুব উন্নত রাষ্ট্র, মানে অস্ট্রেলিয়া G7-এর সদস্য। আসলে কিন্তু অস্ট্রেলিয়া G7-এর সদস্য নয়। সুতরাং আপনারা এই 2টা রাষ্ট্রের নাম ভালো মতো মনে রাখবেন আর অস্ট্রেলিয়াকে আউট করে দিবেন। আরেকটা কোশ্চেন হয় যে G7-এর সদস্যর মধ্যে এশিয়া মহাদেশের একমাত্র সদস্য রাষ্ট্র কোনটি? সেটা হচ্ছে জাপান, এশিয়ার একমাত্র সদস্য রাষ্ট্র। G7-এর এরা চলতে গিয়ে এখানে আরেকটা টার্মস ওরা এনেছে, দেখলো যে আমরা তো পাওয়ারফুল হিসাবে রয়েছি, কিন্তু পৃথিবীতে আরও 5টা রাষ্ট্র রয়েছে, যে 5টা রাষ্ট্র তারা শক্তিশালী বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের সঙ্গে আবার G7 ওরা একটা চুক্তি জোট তৈরি করেছে। এটাকে বলা হচ্ছে G7+5। G7+5 এটা কি? এরকম কোশ্চেন হয়। তো ব্রাজিল, ভারত, চীন, মেক্সিকো প্লাস দক্ষিণ আফ্রিকা। দেখেন যে G7 বলতে উপরের এই 7টা রাষ্ট্র রাশিয়া বাদে তার সঙ্গে আরও 5টা রাষ্ট্র মিলে তারা একটা জোট তৈরি করেছে। G7+5 ব্রাজিল, ভারত,
চীন, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত G7 একটা অর্থনৈতিক জোট। G7 46তম সম্মেলনটি গত বছরের প্রতি বছরে হয়। গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সেখানে সশরীরে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্যান্ডেমিকের কারণে এটা ভার্চুয়ালভাবে এটা অনুষ্ঠিত হয়েছে। আর এই বছরে 47তম G7 সম্মেলন ব্রিটেনের লন্ডনে অনুষ্ঠিত হবে 11 থেকে 13 জুন। 11 থেকে 13 জুন ব্রিটেনে G7 47তম সম্মেলন অনুষ্ঠিত হবে। কত বাজলো? 8:40 24। G7 এরপরে আসি আমরা। G7 মতো আরও কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে, আমি সময় যেহেতু পাচ্ছি না, আমি জাস্ট আপনার ধরে দিই যে G77, G20 এই দুইটা প্রতিষ্ঠান আপনারা দেখবেন, এটাও অর্থনৈতিক জোটের মতো, এদেরও কোনো ইয়ে নাই, সদর দপ্তর নেই। এখন আমরা আসি D8, ডেভেলপিং 8, ডেভেলপিং 8 পৃথিবীতে উন্নয়নশীল 8টি মুসলিম রাষ্ট্র নিয়ে গঠিত অর্থনৈতিক একটা জোট D8। ওইটা ছিল G7 বা G8, আর এটা হচ্ছে D8, ডেভেলপিং 8, মুসলিম বিশ্বের 8টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত একটা জোট। তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী মাসুদ আস্তামস এর প্রচেষ্টাতে এই D8টা গঠিত হয়। এর গঠন 1997, সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক। সদস্য রয়েছে 8টি। এই 8টি রাষ্ট্রের নামও পরীক্ষাতে অনেকবার এসেছে। যে সদস্য 8টি: বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, মিশর। নাইজেরিয়া। 2 3 4 5 6 7 8। এই 8টি রাষ্ট্রের মধ্যে দেখেন আপনাদের কাছে অপরিচিত মূলত নাইজেরিয়া এবং মিশর। তার কারণ মুসলমান রাষ্ট্রের কথা বললেই আমরা মধ্যপ্রাচ্য বা আমাদের এখানকার আশেপাশে মুসলমান রাষ্ট্র রয়েছে সেটা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আপনার পরীক্ষার হলে মূলত বাদ পড়তে পারে বা সমস্যা তৈরি করতে পারে মিশর এবং নাইজেরিয়া। যদিও D8 এইটা খুব বেশি একটা কার্যক্রমটা চোখে পড়ে না, আসলে মূলত এই মুসলমান রাষ্ট্রগুলির মধ্যে বিভিন্ন বিরোধ কাজ করছে। বিশেষ করে এখানে যেমন বাংলাদেশ, পাকিস্তান এদের সঙ্গে সম্পর্কটা ভালো নয়, যার পরিপ্রেক্ষিতে এটা এরকম আগায় নাই। আবার ইরানের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কটা ভালো চলছে না, তো বিভিন্ন কারণে এই D8 কার্যক্রমটা তেমন আর এগোয় নাই। এরপরে আসি আমরা আঞ্চলিক অর্থনৈতিক জোট।
আঞ্চলিক অর্থনৈতিক জোট। আঞ্চলিক অর্থনৈতিক জোটের মধ্যে বললেই প্রথমেই আসে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা ফ্রেশভাবে যদি ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, প্রতিষ্ঠা 1 নভেম্বর 1993। এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। সদস্য 27, আগে ছিল 28। ব্রিটেন এখান থেকে বের হওয়ার পরিপ্রেক্ষিতে এখন সদস্য হচ্ছে 27। এখন এই ইইউ এটা খুব কমন একটা ব্যাপার। তো ইইউ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আমরা একটু জানার চেষ্টা করব, যে কোন প্রেক্ষাপটে এই ইইউ এই পর্যায়ে এসেছে বা এর মধ্যে মূল মূল ঘটনা কোনগুলি রয়েছে। তো আমরা যদি পর্যায়ক্রমে আসি, তাহলে প্রথমেই আমাদের বলতে হয় 1951 সালে ইউরোপের 3টা রাষ্ট্র, এখানে ইউরোপীয় ইউনিয়নের মূল লক্ষ্যটা কি বা কিসের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার মূল লক্ষ্যটা হচ্ছে যে তাদের মধ্যে শুল্কের পরিমাণ কমিয়ে ব্যবসা সম্প্রসারণ করা এবং উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করা। তার মানে এখানে তারা পার্লামেন্ট তৈরি করেছে, অভিন্ন ইউরোপ করতে চেয়েছে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই কিন্তু বাণিজ্য, যে পণ্যের বাজার সৃষ্টি করা এবং শুল্কের পরিমাণটা সেটা কমিয়ে দেওয়া। তো এই প্রথম শুরুটা হয় 1951 সালে। 1951 সালে তারা প্যারিস ইস্পাত ও কয়লা পরিষদ নামে, ইস্পাত ও কয়লা পরিষদ গঠন। এখানে 3টা রাষ্ট্র, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস, এই 3টা রাষ্ট্র মিলে তারা ইস্পাত ও কয়লা পরিষদ গঠন করলো। মানে একে অপরের মধ্যে শুল্ক মুক্তভাবে বা কমিয়ে তারা এই ব্যবসাটা করবে। পরবর্তীতে 1957 সালে তারা স্বাক্ষর করলো রোম চুক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ। রোম চুক্তিটা স্বাক্ষর হলো 6টি দেশের মধ্যে, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইটালি এবং জার্মানি। ফ্রান্স, ইটালি এবং জার্মানি, এই 3টা রাষ্ট্র এর সঙ্গে যোগ দিল, দিয়ে 6টি রাষ্ট্র মিলে রোম চুক্তি স্বাক্ষর করলো। রোম চুক্তির পরিপ্রেক্ষিতে 1958 সালে তারা গঠন করলো ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এই ইইসির তখন প্রাথমিক সদস্য হলো ওই 6টি দেশ, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইটালি এবং জার্মানি। এরপরে 1985 শেনজেন চুক্তি। লুক্সেমবার্গের একটা শহর হচ্ছে শেনজেন। এই শেনজেনে তারা চুক্তি স্বাক্ষর করলো, ওই ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। তো এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল যে ভিসা মুক্ত ইউরোপ, যে ইউরোপ ইকোনমিক কমিউনিটি যে সদস্য রাষ্ট্রগুলি থাকবে তাদের মধ্যে তারা ভিসা মুক্তভাবে চলাচল করবে। আরও কিছু পরিবর্তনের জন্য তারা শেনজেন চুক্তিটা স্বাক্ষর করলো, কিন্তু মূল ব্যাপারটি ছিল যে ভিসা মুক্ত তারা ইউরোপ তৈরি করবে। এরপরে 1992 গুরুত্বপূর্ণ একটা চুক্তি, ম্যাস্ট্রিক্ট চুক্তি। নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিকে তারা এই চুক্তিটি স্বাক্ষর করলো। এই ম্যাস্ট্রিক্ট চুক্তিতে 2টা সিদ্ধান্ত আমাদের চাকরির পরীক্ষাতে আসে। একটা হচ্ছে
ইইসির নাম পরিবর্তন, আর আরেকটা হচ্ছে ইউরো মুদ্রা চালু। ইউরো মুদ্রা চালু হয়েছিল 99 সালে, কিন্তু ইউরো মুদ্রা চালুর সিদ্ধান্তটা তারা নিয়েছিল, কিন্তু ইউরো মুদ্রা তারা কি বলে চালুর সিদ্ধান্তটা নিয়েছিল 1992 সালে এই নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। তো ম্যাস্ট্রিক্ট চুক্তির অনুসারে 1993 সালে 1 নভেম্বর, তখন 1993 ইইসির নাম পরিবর্তন করে করা হলো ইইউ। এখন অনেক বইয়ে লেখা থাকে যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা 1958 সালে, আর কোনো বইয়ে লেখা থাকে 1993 সালে। সঠিক উত্তর 1993 সালে হবে। আগে ছিল ইইসি আর ইইউ, এটা প্রতিষ্ঠা হলো 1993। 1997 নেদারল্যান্ডসের আরেকটা শহর আমস্টারডাম চুক্তি স্বাক্ষর। এটাও ওই ইইউ এর বিভিন্ন সংস্কার নিয়ে 97 সালে নেদারল্যান্ডসের আমস্টারডাম চুক্তি স্বাক্ষর করল। 1999 ইউরো মুদ্রা চালু। কাগজে কলমে ইউরো মুদ্রা চালু করা হলো, কিন্তু বাজারে নোট আকারে আসলো না। 2002 নোট আকারে ইউরো মুদ্রা চালু। নোট আকারে তখন বাজারে ইউরো মুদ্রাটা আসলো। এরপরে 2009 লিসবন চুক্তি। পর্তুগালের রাজধানী লিসবনে 2009 সালে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার ব্যাপারে যে বিভিন্ন বিষয় তারা সংস্কার করবে, এই সংস্কারমূলক একটা চুক্তি ছিল লিসবন চুক্তি। তারপরে 2000 ইউরোপীয় ইউনিয়নের সাড়া জাগানো হচ্ছে ব্রেক্সিট, যেটা পরে আসছে আমরা। তো 2009 পর্যন্ত এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পরম্পরায় এভাবে চলে আসছে। এখন ইউরোপীয় ইউনিয়নের এখানে দেখেন যে ইউরো মুদ্রা, এটার উপরে ব্যাংকের পরীক্ষাতে আমাদের কোশ্চেনগুলি খুব বেশি আসে। ইউরো মুদ্রা, তো ইউরোপীয় ইউনিয়নের বর্তমানে যে 27টি রাষ্ট্র রয়েছে, এই 27টি রাষ্ট্রের মধ্যে 27টি রাষ্ট্রের মধ্যে 19টি রাষ্ট্র তারা ইউরো মুদ্রা চালু করেছে। আপনাদের কাছে আমার কোশ্চেন, ঝটপট উত্তর দিবেন যে ইউরো মুদ্রা প্রথমত ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশে চালু হয়েছিল? মানে 1999 সালে যখন ইউরো মুদ্রা চালু করা হয়, তখন ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশে ইউরো মুদ্রা চালু করা হয়েছিল? এখানে বলি যে 27টির মধ্যে 19টি দেশে ইউরো মুদ্রা চালু করা হয়েছে। তো এর মধ্যে সর্বশেষ হচ্ছে লিথুনিয়া, 2015 সালে 19তম রাষ্ট্র হিসাবে ইউরো মুদ্রাটা চালু করেছে। তাহলে কয়টি বাকি থাকছে? 8 নয় 17, হ্যাঁ 8টি দেশ যারা ইউরো মুদ্রা চালু করেনি। ওই 8টি দেশের নাম বা এদের মুদ্রার নামগুলি আমাদের পরীক্ষাতে আসে। ইউরো মুদ্রা চালু করেনি এরকম 8টি দেশ: ডেনমার্ক, সুইডেন, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং চেক প্রজাতন্ত্র। আপনারা এইভাবে পড়ার চেষ্টা করুন, আমি যেভাবে লিখে দিলাম। মানে এই রাষ্ট্রগুলি পাশাপাশি, ডেনমার্ক, সুইডেন, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের। এখানে হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র। আর ব্রিটেন ছিল, ব্রিটেন তো বের হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে আগে ছিল 9টি আর এখন হচ্ছে 8টি। এই 8টি রাষ্ট্র যারা ইউরো মুদ্রা চালু করেনি।
কি নোটিফিকেশন কি বন্ধ হয়ে গেছে নাকি এখানে? হ্যাঁ, বুঝতেছি না এখানে মানে অ্যান্সার ওরা দিচ্ছে কিনা। কয়জন? কত বাজে? 8:40। আচ্ছা, এই 8টি রাষ্ট্র তারা এটাকে হোসেন সামন কত লিখছে? 14। না, 14 নয়। যখন ইউরো মুদ্রা চালু করে তখন 11টি রাষ্ট্র তারা ইউরো মুদ্রা চালু করেছিল। 11টার থেকে বাড়তে বাড়তে 11টার থেকে বাড়তে বাড়তে এখন হচ্ছে 19টা হয়েছে। আচ্ছা, 6টি রাষ্ট্র রয়েছে যেটা ইউরো মুদ্রা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তারপরেও তারা ইউরো মুদ্রা চালু করেছে। এটা ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ছোটো ছোটো যে রাষ্ট্রগুলি রয়েছে, যে ভ্যাটিকান সিটি, অ্যান্ডোরা, কসোভা, এই টাইপের রাষ্ট্রগুলি ওরা ইউরো মুদ্রা নিজস্ব মুদ্রা হিসেবে চালু করেছে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেক্সিট ইস্যু। তো ওই ইস্যুটা ডেড হয়ে গেছে, তার কারণ ব্রিটেন এখান থেকে আনুষ্ঠানিকভাবে 31শে জানুয়ারি 2000 ব্রেক্সিট, যেটা 31 জানুয়ারি 2020 ব্রিটেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মূলত এই ব্রেক্সিট ইস্যুটি চাপা পড়ে গেছে। সুতরাং এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা খুব কম। আসলে পরে শুধু একটাই মাত্র কোশ্চিন মনে রাখবেন যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কবে ত্যাগ করেছে? 31 জানুয়ারি 2020। 23 জুন 2016 সালে এই ব্রেক্সিট ইস্যুতে কেন্দ্র করে ভোট হয়েছিল এবং 16 সাল থেকে 20 সালে তারা আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায়। আচ্ছা, আমাদের সময় যেহেতু শেষের দিকে, তো আমি আর প্রতিষ্ঠান সম্পর্কে বা সংস্থা সম্পর্কে পড়াচ্ছি না, তো আমি জাস্ট করে নাম বলে দিই যে আপনারা এই প্রতিষ্ঠানগুলি সম্পর্কে অবশ্যই দেখবেন। তার মধ্যে অন্যতম রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক যে সংস্থা বিমস্টেক, এরপরে সার্ক। এই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আর কিছু বাণিজ্য চুক্তি রয়েছে, যেমন সাফটা, লাফটা, ইফটা, গাফটা। আর আঞ্চলিকের মধ্যে আরেকটা রয়েছে আসিয়ান। তো এই বাণিজ্য চুক্তিগুলি আপনারা ভালো মতো, একটা আছে নাফটা, এগুলো হচ্ছে বাণিজ্য চুক্তি। তো বাণিজ্য চুক্তিগুলি আপনারা কেয়ারফুলি দেখবেন আশা করি। তো আজকে আমাদের এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আর আমি আগেও যেটা বলেছি যে আজকে আমি যা পড়িয়েছি এটা প্রতিনিয়ত চেঞ্জেবল। আমি এখন পড়ালাম, আগামীকালকে এটা চেঞ্জ হতে পারে। তার কারণ সদস্য সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে, যার পরিপ্রেক্ষিতে আপনারা যখন পরীক্ষা দিবেন তার আগ মুহূর্তে এটাকে একটু ঝালাই করে নেবেন যে তথ্যটার সঙ্গে এটা মিল আছে কিনা। এখন তো অনলাইনে সবগুলো আমরা পাবো, প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা অনলাইনে সার্চ দিলেই এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারবো। তো শামীম আপনাদের কিছু কথা বলবে, শুনে নিন। আচ্ছা, আগামীকালকে আপনাদের ম্যাথ ক্লাস আছে। ম্যাথ ক্লাস হবে 7টায়। আর ম্যাথ ক্লাসের পরে আপনাদের 19 তারিখে একটা ইংলিশ ক্লাস হতো, সেই ইংলিশ ক্লাসটা হবে কালকেই। ম্যাথ ক্লাসের পরে 8:15 ম্যাথ ক্লাসটা 7টা থেকে 8:15 পর্যন্ত ম্যাথ ক্লাস চলবে। আর 8:15 থেকে মাহবুব সোহেল স্যারের ইংলিশ ক্লাসটা হবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আপনারা ক্লাস টেস্ট সবাই দেবেন, ক্লাস টেস্ট দিয়ে দেবেন। থ্যাংক ইউ।